মর্নিং। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও বা ব্লগ, যেটাই বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে সাথী। আমি ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে থাকি। আমি একজন হাউসওয়াইফ আর হাউস মেকার, যেভাবে আজকের দিনে আধুনিক ভাষায় যেটা সবাই বলে থাকি হাউস মেকার। অবশ্যই হাউসওয়াইফ মানে এমন নয় যে হাউসওয়াইফ যারা থাকে তাদের কাজ খুব কি আর কাজ করে, এরকম কিছু নয়। একটা পুরো ঘরের সবার প্রয়োজন মিটিয়ে, সবার সব রকম আবদার শুনে, সব কিছু মেনটেন করে, সব কিছু করে, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখে। তো আমার লাইফের কিছু পার্ট, পজিটিভ পার্ট আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো সেই জন্যই আমার এই চ্যানেল বানানো। আশা করছি আপনাদের ভালো কিছু শেয়ার করতে পারবো, যেটা আপনাদেরও উপকার হয়। তো চলুন, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। আমি রেগুলার বেসিসে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমার এই চ্যানেলের নাম লাইফ অ্যান্ড লিভিং। আমি হচ্ছে সাথী ফ্রম ঝাড়খণ্ড, জামশেদপুর থেকে। তো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে কিছু পজিটিভ চেঞ্জ লাইফে সত্যি হওয়া দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, মানে বেল বাটন যেটা একটা থাকে সেটা প্রেস করে দেবেন, আর অলটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নিউ ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তার জন্য ক্ষমা করে দেবেন। আর মেসেজে অবশ্যই বলবেন, চ্যাটে অবশ্যই বলবেন যে আমার কি আপনাদের যদি কিছু বলার থাকে। তো আজকের জার্নিটা জাস্ট এখন থেকেই স্টার্ট করলাম। জাস্ট গুড মর্নিং। এখন 9:30 অ্যারাউন্ড হয়ে গেছে। তো আমি এখন জাস্ট ব্রেকফাস্ট দিয়ে নিজের রেগুলার লাইফটাকে স্টার্ট করব। তো চলুন, সাথে থাকুন, পাশে থাকুন। মর্নিং মানেই তো সকালের চা, সেটা সবার আগে জরুরি, যেটা আমার সবার আগে বসে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপরে আগে চা বসাই, তারপরে বাকি কাজ শুরু করি। প্রতিদিনের মতো আজকেও আমি চা বসালাম। কিন্তু আগে আমি এরকম মিল্ক টি আমিও খেতাম, কিন্তু এখন ইদানিং কিছু অ্যাসিডিটি মনে হয় আর ঠিক ভালো লাগে না। তো ওই জন্য সকালবেলায় আর এই মিল্ক টিটা একটু অ্যাভয়েডই করি। যেদিন খুব ইচ্ছে হয় সেদিন খেয়ে ফেলি, আর নাহলে আমি মেনলি গ্রিন টিটাই খাই সকালবেলায়। চলুন, এরপরে বললাম ব্রেকফাস্ট আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা কীভাবে বানাবো সেটা একবার আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দেবো। অনেকেই জানেন হয়তো, কিন্তু তাও মনে হলো সারাদিনের কাজকর্ম যখন শেয়ার করবো তখন একটু শেয়ার করি। চলুন, ব্রেকফাস্ট বানানো স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো সবাই নিশ্চয়ই জানেন চিড়ের পোলাও কিভাবে বানানো হয়, বা না জানলেও আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। কিছু সবজি শীতকালে বিশেষ করে বেশি ভালো লাগে খেতে, কারণ গাজর এই সময় পাওয়া যায়, মটরশুঁটি পাওয়া যায়, ক্যাপসিকামও চাইলে দিতে পারেন। আমি একটু ছোট্ট ছোট্ট টুকরো করে আলু দিই, বাদামও দিই। কিন্তু বাদামটা আমি কিছুদিন এখন অ্যাভয়েড করছি, কারণ আমার ছেলের না দাঁতে ব্রেস লাগানো আছে। তো একটু এগুলো খেতে ওর একটু অসুবিধে হচ্ছে, সেই জন্য খালি আমি ভেজিটেবলস দিয়ে আর অল্প একটু ছোট্ট ছোট্ট করে একটা আলু, জাস্ট আমি দেখাচ্ছি আলুর সাইজটা, আমি আলুর খোসাগুলো ছাড়াচ্ছি। তো এই দেখুন, এমনি একটা ছোট্ট আলু, একটা গাজর, এটা একটা আচারি লঙ্কা বা সিমলা মির্চ বলে, বাট আমি এটা দিই, এটা খুব সুন্দর স্মেল আছে, এটা ঝাল হয় না কিন্তু। আর এই কিছু মটরশুঁটি দিয়ে আমি আজকে বানাচ্ছি চিড়ের পোলাও।
গাজরের এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিই জাস্ট আমি পাতলা করেই। গাজরগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। একটু ছোট টুকরো করলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, সময়ও কম লাগবে। এবার সকালবেলায় ব্রেকফাস্ট বানানোটা বোধহয় একটা বেশ চিন্তার বিষয় না। এভরিডে ব্রেকফাস্ট কি বানানো হবে সবার পছন্দের, সব রকম ভেবে সময়ও কম লাগবে, হেলদিও হবে, সবকিছু ভেবে ডিসাইড করতে মাঝে মাঝে একটু আমি কনফিউজ হয়ে যাই যে আজকে কি বানানো যায়। একই রকম ডেলি তো ভালো লাগে না। সকালবেলা জেনারেলি আমাদের বাড়িতে রুটিটা অত চলে না, কারণ রাত্রে রুটি খায় সবাই। তো সকালবেলায় রুটি নয়, সকালবেলা এই ধরনের হালকা ফুলকা সেউয়ের উপমা, নর্মালি সুজি দিয়ে উপমা, কখনো কখনো হালকা করে চাউমিনও বানিয়ে দিই, খুব বেশি রিচ না করে। তো এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এরপরের সবজিগুলোকেও ঠিক ছোট ছোট করে কেটে নেব। এই যে সব সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। সিমলা মির্চ যেটা দেখালাম, মানে আচারি লঙ্কা, সেটাও এইভাবে কেটে নিয়েছি। এবার এখন মটরশুঁটি একটু ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি দেখুন ছাড়ানো হয়ে গেছে। তো চলুন স্টার্ট করি ব্রেকফাস্ট। আপাতত মানে হয় না প্রি প্রিপারেশন, ব্রেকফাস্ট বানানোর আগে কাটাকুটির পর্ব শেষ। এবার ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। এই যে এইভাবে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি তেল দেবো, আর রিফাইন অয়েলেই এটা বানাবো। গরম হয়ে গেছে, তো এখন আমি এখানে 3 টেবিল স্পুন মতো সয়া তেল দিয়ে দিলাম। একটুখানি এইভাবে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই জায়গায় সর্ষে ফোড়ন আর কারি পাতাও দিতে হয়, কিন্তু আমি কারি পাতা দিইনি। অ্যাকচুয়ালি এক তো কারি পাতা ঘরে নেই, আর গাছে যে আছে সে পাতাগুলো খুবই ছোট, তো ছিঁড়তে ইচ্ছে করলো না, সেই জন্য কিছুটা গাজর আর আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মটরশুঁটি আর যে আচারি লঙ্কাটা কেটে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। হালকা একটু নুন দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কাটা সরিয়ে একটু দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হতে একটু সময় লেগে যাচ্ছে, না তো হয়ে গেছে। এই সময় আমি এগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলের কালার গুলো দেখলে কি ভালো লাগে না? আলুর একটা হোয়াইট ক্রিম কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, এই জন্যই শীতকাল ভালো লাগে। ধুয়ে নিয়েছি এইভাবে গরম জলে, একটু বেশি সিদ্ধ লাগছে না। এটা যদি একটু মোটা ছিলের উপরে করতাম তাহলে ভালো হতো। তো আমি গরম জল দিয়ে ধোয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার হালকা একটু চিনি আর নুন এর সাথে হালকা হাতে মিক্স করে নেবো। এটা কিন্তু সবসময়ই করা উচিত, যখন চিড়ের পোলাও বানাবেন তখন
চিড়ে সিদ্ধ করার পরে এভাবে নুন আর চিনিটা মিশিয়ে 1-2 মিনিট যদি রেখে দেন তাহলে ওটা ওর মধ্যে মিক্স হয়ে যাবে, মানে চিড়েটার মধ্যে যে নুন আর মিষ্টিটা ভালো করে ঢুকে যাবে, তো ওটা খেতেও খুব টেস্টি লাগে। তো এটা আমি একবার হালকা হাতে মিক্স করে নিই, তারপরে আমি কড়াইতে মিশিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে অল্প একটু ঘি দিয়ে জাস্ট আমার এই চিড়ের পোলাও বানানো শেষ। কত ইজি আর খুব কম সময়ে কিন্তু এটা বানানো যায়। শুধু সবজিটা কাটতে যতটুকু সময় আর কুক হতে সেটাও হয়ে যায় যদি ছোট ছোট করে কাটেন। আর এটা অবভিয়াসলি ছোট করেই কাটতে হবে, কারণ চিড়ের পোলাও বেশি বড় বড় করে কাটলে ভালো লাগে না। আমি এখানে এইভাবে চিড়ে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি না, চিড়েটা গরম জলে ভিজিয়ে রাখলে গরম জলে বেশ সেটা ভালো, কিন্তু আমার না চিড়েটা একদম পাতলা, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা ওই মেশিনের ছাটাই বলে হয় এই চিড়েটাকে। তো এটা আমার একটু ভুল করেই আনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা ফ্রাই, মানে বিকেলবেলা স্ন্যাক্সে যদি তেলে ভালো করে ফ্রাই করে বাদাম দিয়ে খাই সেটা ভালো লাগে, কিন্তু যেহেতু এইরকম খাচ্ছি না, মানে পোলাওতে যেটা একটু মোটা হয় সেটা দিলে বেশি ভালো। এটা কি একটু ঘাঁটা হয়ে যাবে, গলে যায়। চলুন এটা একটু গরম জল দিয়ে হালকা করে ধুয়ে নেবো ভালো করে, তাহলে যেটুকু নোংরা থাকবে সেটা বেরিয়ে যায়। হলুদ দিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি দিলাম, কারণ পোলাও তো হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। আর চিনিটা না একটু পরে দিলে ভালো, কারণ চিনি দিয়ে দিলে না আবার সবকিছু বয়েল হতে, মানে কুক হতে, ভালো করে সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। ওই জন্য যে কোনো জিনিস রান্নার সময় যখন ফ্রাই হয় ওই সময় যদি চিনি দেন তাহলে কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে। আর চিনিটা যদি সিদ্ধ হওয়ার পরে দেন, মোটামুটি 80% কুক হয়ে যাওয়ার পরে দেন, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর যে চিনিটা দিচ্ছেন ওটাও হালকাভাবে একটুখানি মিক্সও হয়ে যাবে, গলে যাবে। আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। এবার চিড়েটা ধুয়ে ফেলি। আমি ঢাকনা সরিয়ে দেখলাম আমার সবজিগুলো সব বেশ সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবং এরপরে চিড়েটা মিক্স করে দেবো। চিড়েটা দিয়ে দিয়েছি। আর আমি চিড়েটা দেওয়ার পর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে চিড়েটাকে চিনি আর নুনটা মাখিয়েছি, ওই সময় আমি ঘিটাও দিয়ে দিয়েছি, কারণ মনে হলো যে ওই সময় ঘিটা দিয়ে দিলে, গরম আছে, ঘিটাও পুরো চিড়ের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে। সেটা আর দেখালাম না, বাট আপনারা এখানেও ঘি দিতে পারেন, কোনো ব্যাপার না। তো এইভাবে মিক্স করে নিতে পারেন। এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, কারণ চিড়ে পুরো সিদ্ধ হয়ে গেলে একদম নরম হয়ে যায়। আমি তো আরো বেশি হালকা হাতে করছি, কারণ আমার চিড়েগুলো পুরো একেবারে পাতলা বলে পুরো গলে গেছে একেবারে। ধনেপাতা এইভাবে কুচি কুচি করে দেবেন। আপনি যে সময় সবজি কাটছেন ওই সময় কেটে রেখে দিতে পারেন। আমি একটু ভুলে গেছিলাম, তাই এইভাবে কেটে দিলাম। গরম গরম এইভাবে সবাইকে সার্ভ করে দিই। কালারটা দেখুন কি দুর্দান্ত লাগছে। ঢেকে রেখে দিলাম, নয়তো এবার সংসারের কিছু অন্য অন্য কাজ যেগুলো দরকার রান্নার, প্রথম আমি ভাতটা বসিয়ে নেব। এটা আমার কিছু স্ট্রে ডগ আছে, তাদেরকে আমি রেগুলার খাবার খেতে দিই, তো সেই জন্যই ওদের জন্য আগে ভাতটা বসিয়ে নিচ্ছি, তারপরে আমি আমাদের যেটা রান্না বান্না বাকি সেগুলো করব। এবারে আমাদের যে বাড়ির যে দুপুরের যে লাঞ্চে যে ভাত রান্না হবে সেটাও এভাবে ধুয়ে
দেখুন এখানে জলটা এইভাবে জমা করে নিয়েছি। তো এটাও আমি এবারে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্না হতে সাহায্য করে, মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, সময়ও কম লাগে, গ্যাসও কম পড়ে, তাই না? তো সেজন্য চলুন এগুলো ধুয়ে আমি একটুখানি আবার না আমাকে বেরোতে হবে, কিছু জিনিস যেটা দরকার আছে। আর এই যে বললাম না স্ট্রে ডগদের আমি ডেইলি খাওয়াই, তো ওদের না একটুখানি চিকেন এনে খাওয়াই, চিকেন, তারপরে ওদেরকে যে ধরনের মাংসগুলো দেওয়া যায় দোকানে বলা থাকে, তো আমি গিয়ে রেগুলার বেসিসে ওগুলো নিয়ে আসি, আমার বাড়ি থেকে খুবই সামনে। তো ওটা জাস্ট ওদেরকে একটুখানি হালকা হলুদ আর গোটা গরম মশলা মানে লং আর দারচিনি দিয়ে আমি বয়েল করে জাস্ট 5 মিনিট মতো বয়েল করে দিই, দিয়ে ওটা ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে দিই। তো আমি জাস্ট এটাকে ধুয়ে এটাকে ভিজিয়ে দিয়ে ওটা আনতে যাব, তারপরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এভাবেই দিনের কাজগুলো একটু একটু করে সারবো আর আপনাদের সঙ্গে গল্প করবো। চাল ধোয়া জলটা না আমি রেগুলার ইউজ করি। আমার কিছু উইন্ডো গার্ডেন আছে বলতে পারেন, ছোট্ট মতো দুটো। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে থাকি তো, ব্যালকনি, আমি গ্রাউন্ড ফ্লোরে আমার বাড়ি, তো সেখানে না ব্যালকনিটা আমার একটু ব্লক করা আছে, কখনো দেখাবো। তো ব্লক করা মানে ওটা আমি ইউটিলিটি এরিয়া হিসেবে ইউজ করি। তো ওখানে চারিদিকে শাটার দেওয়া আছে, তো বাইরে সেভাবে ওখানে গাছের লাগানোর মতো কোনো জায়গা নেই। তো আমি আমার জানলা যেগুলো আছে সেগুলোকে ইউজ করি। তো সেই গাছগুলোতেই আমি কিছু ফুল গাছ, কিছু পাতাবাহার গাছ এই ধরনেরই আছে মেনলি। তো সেখানেই আমি এই যে রেগুলার আমার চাল আর ডাল যা ধোয়া হয়, সবজি ধোয়া কখনো কখনো, সব দিন হয় না, মানে খেয়াল থাকে না, অনেক সময় ধুয়ে ফেলি। তো মেনলি আমি চেষ্টা করি যে চাল ডাল ধোয়ার জলটা ওই গাছে দিতে। এটা অনেকেই শুনেছি, অনেকে সাজেস্ট করে, বলে, এবং গার্ডেন মানে যেখান থেকে প্ল্যান্ট কিনে নিয়ে আসি না, ওনারাও বলেন। আমি গাছে জলটা দিয়ে নিই, তারপরে বললাম না একটু আগে যে আমি বেরোবো একটুখানি, মানে যেতে হবে আমাকে বাজারে। কিছু ওই যে পাপ্পিগুলোকে খেতে দিই না, ওদের জন্য একটুখানি চিকেন আনার আছে। তো চলুন সবার আগে গাছে জলটা দিয়ে দিই, তারপরে বেরোবো। এইটা হচ্ছে আমার উইন্ডো গার্ডেন, ফুলও ফুটেছে দেখুন, এই দেখুন। ওইখানেও একটা সাদা ফুল আছে, এই যে এখানে একটুখানি এটা সেটা ধুয়েও মেলা হয় এইভাবে। আচ্ছা, আমি ওখানে না ধনে পাতার বীজ ভিজিয়ে রেখেছি, ওটা মেলবো, মানে সরি ওটা আমি লাগাবো। আচারগুলোকেও এইভাবে রোদে লাগাই। চলুন ফটাফট গাছে আমি জল দিয়ে ফেলি। দোকান থেকে এসে গেছি, আসার পরে না আমি ওদের ওই মাংসগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীভাবে। খালি হলুদ আর একটু গোটা গরম মশলা দিয়ে আমি জাস্ট এটা বয়েল করে নিই। দুপুরে একটুখানি ফুলকপি ভাজাও করে নিচ্ছি, ডাল, ঝিঙা আলু পোস্ত আছে, তার সাথে এটাও বানিয়ে নিচ্ছি। আমি ওইদিকে ফুলকপি ভাজাটা বসিয়ে দিলাম। এবার একটুখানি বিকেলের না জন্য একটু কেক বানিয়ে রাখছি, এভাবে ওরিও বিস্কুট দিয়ে। রেসিপিটা কখনো শেয়ার করব, তো খুবই ইজি, বেশিক্ষণ সময়ও লাগে না। এদিকে আবার চায়েরও অর্ডার হয়েছে, তো একটুখানি চাও বানিয়ে দিলাম। এটা আমাদের জন্য দুপুরের রাইস, সেটা বানিয়ে ফেলেছি, হয়ে গেছে। ভিজিয়ে রাখার জন্য না, জাস্ট 10 মিনিটও লাগে না, হয়ে যায়। আমি রাইস কুকারেও কখনো কখনো রাইস বানাই। ভাত তো হয়ে গেছে, এবার আরও দুটো জিনিস আমার বানানোর আছে। ওই যে কেকটা দেখলেন না, ওটা চলুন বেক করতে বসিয়ে দিই মাইক্রো ওভেনে, জাস্ট 5 মিনিট লাগে।
5 মিনিটের, যেটা টেম্পারেচার নর্মাল আমরা সব কিছুতে গরম করি যেই টেম্পারেচারটা দিয়ে, যেটা মাইক্রোওভেনের টেম্পারেচার, সেই নর্মাল টেম্পারেচারেই আমি 5 মিনিট দিয়ে এটাকে কুক করব। তো এইভাবে আমি উপরে চকলেটের যে চিপস সেটা স্প্রিঙ্কল করে দিলাম। আর ওইদিকে আমি কিছু মাংস এনে ধনে পাতা বাটা আরও কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা মানে চিকেনটা একটুখানি এইভাবে এয়ার ফ্রায়ারে কুক করে দেবো। উইদাউট অয়েলে হয় বলে এইভাবেই আমি একটু বানিয়ে ফেলি। তো এটা কুক করে দিয়ে দেবো, এটা হচ্ছে ছেলের জন্য স্পেশালি। এই যে, তো এরপর আস্তে আস্তে না কেকটাকেও আমি বসিয়ে ফেলেছি। এই দেখুন, কেকটা জাস্ট 5 মিনিট লাগবে, সাথে সাথে হয়ে যাবে। এটা একটা খুব সুন্দর স্ন্যাক্স বিকেলের জন্য। অ্যাকচুয়ালি না, বললাম আমি বিকেলবেলায় ডেলি বিকেলে কোথাও যাই, তো বিকেলে সন্ধ্যের টাইমে ছেলের বা মা থাকে, তো খিদে পেয়ে যায় না, তো কিছু না কিছু ঘরে থাকলে ওরা নিজেরা খেয়ে নিতে পারে, তো অসুবিধা হয় না। সেই কারণেই কখনো কেক, কখনো পাস্তা, কখনো অন্য কোনো রকমের স্ন্যাক্স, ব্রেড বাটার, ব্রেড জ্যাম এগুলো রেখে দিয়ে থাকি, তাহলে সুবিধা হয়। তো আমার দেখুন কেক একদম রেডি, দেখাচ্ছি আপনাদের। বার করতে গেলাম না, ট্রেটা সাইড হয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, রঙটা কি দারুণ লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এটা আমি জানি, কারণ এর আগে আমি অনেকবারই বানিয়েছি। এই দেখুন, এই কাঠির গায়ে টুথপিক দিয়ে চেক করে নিলাম, গায়ে কিছু না। আর উপরে না একটা ডেয়ারি মিল্ক ছিল, তো এমনি জাস্ট গার্নিশের জন্য, মজা করার জন্য এভাবে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে যে চিকেনটা বানাবো বললাম, ওটা এবার এয়ার ফ্রায়ারের যে ট্রেটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা এভাবে এয়ার ফ্রায়ারে ইউজ করার জন্য যে বাটার পেপার পাওয়া যায় সেটা ইউজ করেছি এখানে। আর চিকেন পিসগুলো এইভাবে আমি রেখে দিলাম। এটা প্রায় 6-7 ঘন্টা আমার ম্যারিনেট করা আছে। এইভাবে এটাকে কেউ তেলেও ডিপ ফ্রাই করতে পারে। আর মানে এতে আমি কোনো না বেসন বা কর্নফ্লাওয়ার কিছু অ্যাড করিনি, কিন্তু যদি অয়েলে ডিপ ফ্রাই করতে হয় তাহলে একটুখানি বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখুন 18 মিনিটসের জন্য এটা আমি দিলাম কুক করতে। মাঝে কিন্তু একটুখানি চেক করে নেবো। এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। ওদিকে এয়ার ফ্রায়ারে প্রায় 8 মিনিট হয়ে গেছে, তো আমি একবার এগুলোকে একটুখানি জাস্ট ফ্লিপ আপ করে দিই, মানে পাল্টি করে দিচ্ছি, তাহলে বোথ সাইডে ভালোভাবে কুক হয়ে যাবে, সেই জন্যই। সবজি তো গরম হয়ে গেছে, পোস্ত যেটা বললাম, এরপরে ডালটাও গরম করে নিচ্ছি। আর একটা মিক্স ভেজও আছে, সেটাও আগে মিক্স ভেজ করেছি, এখন ডাল, এরপরে পোস্তটাও গরম করে নেবো। দেখুন এটা পুরো কুক হয়ে গেছে, এভাবে চেক করে নিলাম। তবে আমার 18 মিনিট লাগেনি, 15 মিনিটসের মধ্যেই এটা কিন্তু কুক হয়ে গেছে। চিকেনের পিসগুলো এবার একটা সার্ভিং ট্রেতে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি। সার্ভিং প্লেটই বলা যেতে পারে, একটু লম্বা টাইপের। উপর থেকে চাট মশলা স্প্রিঙ্কেল করে দিলাম, হালকা 1-2 গন্ধরাজ লেবু, সাথে পেঁয়াজ। তো এটা আমি কিন্তু ভিডিও বানানোর জন্য এভাবে সাজাইনি, এটা আমি নর্মালি এইভাবেই ডিশটা সাজিয়ে দিলাম, তাতে ছেলেরও খেতে মজা লাগবে, তাই জন্যই। গুড ইভিনিং। আমি অ্যাকচুয়ালি একটুখানি বেরিয়েছিলাম, তো জাস্ট ফিরে আমি প্রত্যেক সন্ধ্যেতেই অ্যাকচুয়ালি একটা জায়গায় যাই, সেটা কোথায় যাই পরে বলবো। তো জাস্ট ফিরলাম বাড়ি ফিরে একটুখানি হাত মুখ ধুয়ে, তো ভাবলাম একবার আপনাদের সঙ্গে একবার কথা বলে নিই, তারপরে বাকি কাজ শুরু করা যাবে। রাত্রের আবার ডিনারও রেডি করতে হবে। রান্নাঘরে এসে গেলাম, চা তো করা হয়ে গেছে, অ্যাকচুয়ালি চা বানানো হয়ে গেছে। তো আমি আজকে যে ডিনার বানাবো না, ডিনারটা একবার দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল। এই যে বেগুন পোড়া, বেগুনটা পুড়িয়ে রাখা আছে, বেগুন আর টমেটো পুড়িয়ে রাখা আছে, আর রুটিটাও হয়ে গেছে, এখানে রুটি আছে। তো আমি বেগুন পোড়াটা এখন জাস্ট মেখে নেব, কারণ মা একটু তাড়াতাড়ি খায়। এই যে বেগুন পোড়া করা আছে, পুড়িয়ে রেখেছি, এরপরে জাস্ট এটা মাখবো। আর
আর দুটো লঙ্কা না এইভাবে পুড়িয়ে নিলাম, এই যে দেখা যাচ্ছে, এরকম করে পুড়িয়ে নিলাম, মানে গ্যাস জ্বালিয়ে জাস্ট একটু বয়েল হয়ে গেল, কাঁচাও থাকলো না, একটা সুন্দর স্মেল আসবে, ভালো লাগবে। তো এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কারা কারা বেগুন এইভাবে পোড়া খেতে পছন্দ করেন জানাবেন। শীতকালে শীত চলে গেলে কিন্তু সত্যি বেগুন পোড়াটাকে মিস করতে হয়, কারণ ঠান্ডার সময়ে, ঠান্ডার বাদে আর তো বেগুন পোড়া মানে এই বেগুন পোড়ার যে বেগুনটা স্পেশালি, সেটা খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। বেঙ্গলে মেবি হয়তো পাওয়া যেতে পারে, বাট আমাদের এখানে কিন্তু একদমই থাকে না। যদিও আসে তাতে কিন্তু প্রচুর পরিমাণে বীজ ভরা থাকে, মানে বীজগুলো না একটু বড় বড় হয়ে যায়, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। একটা ছোট্ট অনুরোধ থাকবে, যদি ভিডিওর এতটুকু ভালো লেগে থাকে, আমি খুব অনেস্টলি, একদম জেনুইনলি আমি কোনো ভিডিও করার জন্য স্পেশালি কোনোভাবে কোনো কিছু সাজিয়ে বা হয় না যে ভিডিও বানাচ্ছি বলে একদম সবকিছু মেকআপ করে সব রকম ভাবে গুছিয়ে তারপরে ভিডিও বানানো আর সেটা পোস্ট করা, ঠিক সেরকম কিছু আমি করতে চাইছি না। ন্যাচারালি আমি সারাদিনে যা করি সবটাই, যেমন সন্ধ্যাবেলা আমি বলে রাখি, অ্যাকচুয়ালি আমি না যা একটা জায়গায় যাই প্রত্যেক সন্ধ্যেতে, সেটা কোথায় যাই সেটা না হয় পরে বলবো, কারণ এরপরে তো আরো অনেক ভিডিওই আসবে, তো তারও তো কন্টেন্ট চাই, মানে তারও একটা কিছু কথা বলা, ভিডিওটা নতুন নতুন না, আমি তো খুব স্বাভাবিক, তখন মনে হবে যে একটু গল্প করার জন্য কিছু তো কথা চাই, তো সেটা তখন আপনাদের সঙ্গে মানে শেয়ার করব। যদিও আমার এই কাজটা খুবই নতুন, সবে জাস্ট শুরু হয়েছে, এখনো সেভাবে কিছুই হয়নি। তো সেই সন্ধ্যের টাইমটা মানে আমি 4টে থেকে 7:30 8টা অবধি থাকি না বাড়িতে, তারপরে আবার চলে আসি, এসে তারপরে এই ডিনার টিনার বানাই। সবার প্রথমে এসে আমি আগে চা দিই সবাইকে, চা আর টিফিন। অ্যাকচুয়ালি বাড়িতে মেয়ে মানুষ বলতে আমি আর মা, কিন্তু আমার মায়ের একটু বেশ বয়সী হয়েছে, আর মাও সন্ধ্যাবেলা অতটা চাটা খায় না। আমার হাজবেন্ড থাকে না আমার সঙ্গে, উনিও চেম্বারে যান, তো একই সাথে ফিরি আমরা, তো ওই জন্য চা খাওয়ার মতো তো রইলো। আর আমার ছেলে অবশ্য খায়, তো সেটা আমি এলেই হয়, না তো তখন ও পড়াশুনো করে। আমার ছেলে একটু বড়ই, একেবারে ছোট নয়, তো সেটা আমি আস্তে আস্তে বলবো। আলাপ কতটা করাতে পারবো কিনা আমি জানি না, কারণ দুজনেই, বাবা আর ছেলে দুজনেই একটু মানে ক্যামেরার সম্মুখে এসে সবকিছু বলা বা কিছু সেটা ঠিক করতে চায় না বা ভালোবাসে না। তো কোনো কিছু ভালো না বাসলে, পছন্দ না করলে আমার মনে হয় তাকে জোর করে সেই কাজটা করানো উচিত নয়, তাই না? সেটা একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংও হওয়া উচিত। তো আমি ওরকম ভাবে কিছু বলবো না, ভিডিও করতে করতে যতটুকু দেখানো যায়, যতটুকু বলা যায় সেটুকু বলবো। দেখুন, কথা বলতে বলতে, গল্প করতে করতে পেঁয়াজটা কিন্তু আমার কাটা হয়ে গেল। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে কথা বলতে বলতে, তো আমি এবারে ধনের পাতাটা কেটে নিচ্ছি। আমি না একদম বটি ইউজ করতে পারি না, আমার সব কাজ ছুরিতে নয় কাটারে, বটি একদম ইউজ করতে পারি না। তো এবারে ঝটপট বেগুনটা পুড়িয়েছি ওটা মেখে নেব তাড়াতাড়ি, তারপরে মাকে খেতে দিয়ে দেবো, তারপরে বাকি কাজ একটু সেরে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি ভিডিওর শুরুতেই বলেছি আমার জীবনের যে পজিটিভ জিনিসগুলো, যেগুলো দিয়ে আমি অনেক উপকার পেয়েছি, তো সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো চলুন, বেগুনের মানে এটা মাখাটা বানাতে বানাতে আপনাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করব। সেই জিনিসটা মানে কিছুটা, এক্ষুনি পুরোটাই শেয়ার করা যাবে না, মানে কিভাবে আমি সেই পজিটিভ জিনিসগুলোকে নিজের লাইফে আনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, যেটা বলছিলাম যে আচ্ছা, এভাবে দেখুন বেগুনগুলো সব করে নিয়েছি, আর
এরপরে আস্তে আস্তে একের পর এক ইনগ্রেডিয়েন্ট গুলো দেবো আর আপনাদের সঙ্গে একটু গল্প করতে থাকবো। আর ভিডিওটাকে আর বেশি লং না করে আমার ছোট্ট কিছু কথা দিয়ে ভিডিওটাকে শেষ করব। তো সবার প্রথম আমি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে পজিটিভ কিছু জিনিস আমার লাইফে আছে, যার জন্য আমি অনেক অনেক কঠিন সময় আমার জীবনে পার করে এসেছি। সেটা কিরকম? সেটা হচ্ছে যে সংসার জীবনের অনেক কিছুই থাকে না, টানাপোড়েন, অনেক রকম সমস্যা, অনেক রকম প্রবলেম, রিলেশনের প্রবলেম থাকে বা সাংসারিক অনেক সমস্যা থাকে। তো সেইগুলো হ্যান্ডেল করতে গিয়ে অনেক সময় মনে হয় না তরিকার ভালো লাগছে না, যা হয়েছে হয়েছে। অনেক সময় মনে হয় ছেড়ে ছুড়ে দিয়ে সব চলে যায়, তাই না? কিছু কিছু ক্ষেত্রে মনে হয় হয় না এমন নয়, সবার ক্ষেত্রে তো সমান না। আমি একটুখানি তেল দিয়ে দিলাম, আমি একটু সর্ষের তেল ইউজ করি বেগুনের ডিম ভর্তাতে। তো আমার জীবনের পজিটিভ জিনিস একটা, মানে ভীষণ মূল্যবান একটা জিনিস, আমি সত্যিকারে ভগবানের কাছে এটার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ। সেটা হচ্ছে কিছুটা আমার ধৈর্য। ঠিক আছে, মা সবসময় বলতেন, মা বাবা সবসময় বলতেন, বাবা আমার নেই কিন্তু মাও বলেন আর কি, আর বাবাও বলতেন সবসময় সবুরে মেয়া ফলে। এটা বোধহয় সবারই গুরুজনরা বলেন। তো অনেক ক্ষেত্রে হয় না, আমরা অস্থির হয়ে যাই যে ভালো লাগছে না, আর ভালো লাগছে না, যা হয়েছে অনেক করলাম, অনেক হলো, আর এবার ছেড়ে দিই বা এবারে আমি আমার রাস্তা দেখি। কিন্তু আমি না কোনো সময় হাল ছেড়ে দিতাম না, কোনো সময় হাল ছেড়ে দিইনি, আজও দিই না। ঠিক আছে, কিছু হলে ঠান্ডা মাথায়, মাঝে মাঝে আমার একটু মাথা গরম হয়ে যায় ঠিকই, কিন্তু আমি সেটাকে ম্যানেজ করিনি আবার। তো এটা যেমন আমি বাবা মার থেকেও শিক্ষা পেয়েছিলাম, তেমনি বিয়ের পরে আমি এমন একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে রেকি। আমি কিন্তু এখানে কোনো রেকির মার্কেটিং করতে আসিনি, আমি জাস্ট বললাম যে আমি রেকি জানি। এটা এমন একটা জিনিস, এটা কেন আমার মনে হয়েছে, আমি প্রচুর টিভির প্রোগ্রাম দেখি, অনেক কিছু দেখি, বেঙ্গলের অনেক রকম অনুষ্ঠান দেখি, যাতে রেকিটাকে না একেবারে বলে দেওয়া হচ্ছে যে এটা বোধহয় জাদু, ওয়ান কাইন্ড অফ জাদু। তো জাদু তো একেবারেই নয়, একেবারে নয়, খুব ভুল কথা। ঠিক আছে, এটা একটা এনার্জি যেটা আমাদের সবার শরীরে আছে, কিন্তু রেকি যখন অ্যাটেনমেন্ট করা হয়, সেই 7টা চক্রকে জাগ্রত করা হয়, 7টা চক্রকে অ্যাটেনমেন্ট করা হলে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। আর এটা যে যত প্র্যাকটিস করে, আর রেকি দিয়ে কেউ কারো কখনো ক্ষতি করতে পারে না, আর করবেও না। রেকি এমনই একটা জিনিস। তো আমি সেই রেকি জানি, আমি 3rd ডিগ্রি পর্যন্ত আমার অ্যাটেনমেন্ট নেওয়া, গ্র্যান্ড মাস্টার। তো আমি রেকি কাউকে অ্যাটেন করিনি, কিন্তু আমি শিখেছি। সেটা কি করে শিখেছি সেটা আরো গল্প পরে বলবো, কেন শিখেছি। এবং বিয়ের জাস্ট আমার বিয়ে যে বছর হয় তার 1 বছর পরে আমি রেকি শিখি, 1 বছর 2 বছর পরে রেকি শিখি। জবের থেকে রেকি শিখেছি। যে কোনো বিপদে পড়েছি, যে কোনো সমস্যায় পড়েছি, শরীর খারাপ হয়েছে, যাই হয়ে যাক, রেকি যখন করেছি না, তখন একদম অদ্ভুত ভাবে, এমনি নয় যে আমার কালকেই 1 লাখ 1 কোটি টাকা দরকার আর কোনো কিছু প্রয়োজন, সেটা একদম 1 রাতের মধ্যে সেটা আমার কাছে চলে এসছে, সরি। কিন্তু কোনো না কোনো ভাবে একটা ওয়ে আউট বেরিয়েছে, যাতে ওই দুশ্চিন্তাটা থেকে কিছুটা হলেও মুক্তি হতে পেরেছে, তাই না? তো সাথে থাকুন, এইভাবে ভিডিওতে একের পর এক আমি বলতে থাকবো আমার অভিজ্ঞতা, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। তো আমার বেগুনের এই বেগুন পোড়া
প্রায় রেডি। তো আমি এটাকে একটু রেডি করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে পজিটিভিটি। কিসের জন্য আমি মানে মানি কিছু জিনিসকে, যেটা হচ্ছে রেকি। তো পরের ভিডিওতে ধীরে ধীরে আরও অনেক কিছু জানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিও থেকে একটুখানি উপকৃত হয় তাহলে আমি ভীষণভাবে খুশি হব। তার জন্য অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে। আর বেল আইকনটা প্রেস করে দিলে কিন্তু আমি যখনই নতুন ভিডিও দেব তো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সেজন্যই বললাম যে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে। ভুল ত্রুটি যদি কিছু থাকে মার্জনা করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।